সমুদ্রের হাওয়া আমার খুব ভালো লাগতো, কিন্তু এত বছর পরে আমি এটা থেকে অবাক হয়ে যাচ্ছি যে মুম্বাইয়ের অবস্থাও খুব একটা ভালো নয়। দুঃখের বিষয়, এটা এখন একটা সর্বজনীন সমস্যা। বায়ুমণ্ডলীয় দূষণ বিশ্বের একমাত্র বৃহত্তম পরিবেশগত ঝুঁকিকে বাড়িয়ে তুলেছে। দুর্ভাগ্যজনকভাবে ভারত এই বিপর্যয়ের দৌড়ে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। শীত আসার সাথে সাথে উত্তর ভারতের বায়ুমণ্ডলীয় দূষণ এক ভয়ঙ্কর রূপ ধারণ করে। এই ঘটনাটা টেম্পারেচার ইনভার্সনের প্রভাবে হয়। এটা ঘটে যখন উষ্ণ হাওয়ার লেয়ার মাটির কাছে ঠান্ডা হাওয়াকে আটকে রাখে এবং গোটা এলাকায় ছাউনির মতো কাজ করে। এর ফলে দূষণ বায়ুমণ্ডলের চারদিকে ছড়িয়ে পড়ার পরিবর্তে সারফেসের কাছেই এসে জমা হয়। জনসংখ্যা বাড়ার সাথে সাথে দিল্লির জাতীয় রাজধানী অঞ্চল এখন দেশ জুড়ে বিপদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সরাসরি দিল্লি দূষণের সাক্ষী হওয়ার জন্য প্রফেসর ভীরা বছরের সবচেয়ে কুয়াশাচ্ছন্ন একটা দিন বেছে নিয়েছেন। দুঃখজনক বাস্তবটা হলো, পৃথিবীর লাইফ সাপোর্ট সিস্টেমের এই পরিবর্তনগুলো ধনীদের তুলনায় দরিদ্রদের উপর আরো অনেক বেশি প্রভাব ফেলে। আর এটা দিল্লিতে খুব স্পষ্টভাবে চোখে পড়ে। আর ধনীরা কংক্রিট এবং কাচের আড়ালে বিশুদ্ধ স্থানে নিজেদের বায়ু দূষণ থেকে রক্ষা করে, কিন্তু বাতাসের এই ভয়ঙ্কর প্রভাব দরিদ্রদের সহ্য করতে হয়। নিম্নবিত্ত এলাকায় বসবাসকারী মানুষের উপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে। তার মধ্যে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে শিশুরা। শীতকালে উত্তর ভারতের বিভিন্ন শহরের শিশু কেন্দ্রগুলো রোগীতে ভরে যায়। কাশি হওয়ার জন্য যখন আমি দৌড়ই তখন আমি দৌড়তে পারি না, কাশি আরো বেড়ে যায়। আর তখন আমার এখানটা খুব ব্যথা হয় আর গলাতেও। আর ব্যথা হলে তখন শ্বাস নিতে কষ্ট হয় আর মাথা ব্যথা করে। আমার সত্যিই খুব চিন্তা হয়, যদি এই রোগটা আরো বেড়ে যায়, যদি ফুসফুসের উপরে আরো খারাপ প্রভাব পড়ে, তখন মাঝে মাঝে অনেক দিন ধরে ট্রিটমেন্ট চলে। আর খুব বেশি দিন চিকিৎসা চললে আমার খরচও তো অনেক বেশি হয়। আসলে আমার ইনকাম খুবই কম, তাই সামলানো খুব কঠিন হয়ে যায় আমার পক্ষে। সারা ভারতের হাসপাতাল ও মেডিকেল ইনস্টিটিউটগুলোতে ডাক্তাররা এই ক্রমবর্ধমান সমস্যার সাথে লড়াই চালিয়ে যাচ্ছেন। আপনারা 2024-এ প্রকাশিত স্টেট অফ গ্লোবাল এয়ারের বর্তমান তথ্য দেখলে জানতে পারবেন যে অনুমান করা হচ্ছে 2021 সালে প্রায় 81 লক্ষ মানুষ মারা গেছে বায়ু দূষণের কারণে। এক বছরে কোভিড-19-এর সময় আমরা যত মানুষের মৃত্যু নথিভুক্ত করেছি, এটা তার চেয়েও বেশি। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বর্তমান বায়ু দূষণের সমস্যাটা হলো আসলে মহামারীর মতোই, যার ফলে ভারতের প্রচুর মানুষ ভুগছে। তাই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিতে হবে। ডাক্তাররা এখন জানেন যে বায়ু দূষণের প্রভাব এখন শুধুমাত্র মানুষের শ্বাসযন্ত্রের মধ্যেই সীমাবদ্ধ নেই। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে দূষণ আমাদের শ্বাসনালীতে প্রবেশ করার সাথে সাথে পরস্পর সম্পর্কযুক্ত নানা রকম সমস্যা সৃষ্টি করে। এগুলো খুবই সূক্ষ্ম কণা। যখন শ্বাস নিই তখন এগুলো আমাদের ফুসফুসে প্রবেশ করে এবং অ্যালভোলাইয়ের ভেতরে ঢুকে যায়। আর সেখান থেকে কখনো কখনো শ্বাসনালী অতিক্রম করে রক্তেও মিশে যেতে পারে। তাই বায়ু দূষণ আমাদের ফুসফুস আর হার্টেরই ক্ষতি করে না, বরং আমাদের শরীরের যে কোনো অংশে পৌঁছে গিয়ে সমগ্র দেহে তার প্রভাব ফেলতে পারে। দূষণের সংস্পর্শ আসলে সিগারেট খাওয়ার চেয়েও অনেক বেশি ক্ষতিকর। তাই জনসংখ্যার একটা বড় অংশের কাছে এটা হলো প্যাসিভ স্মোকিং এর মতো। এর ফলে মানুষের জীবনে যে প্রভাব পড়ছে তা আমরা ভাবতেও পারি না, এটা ধারণার বাইরে। আসলে এখানে দুদিক থেকেই মানুষের ক্ষতি হচ্ছে। প্রথমটা হলো স্বাস্থ্যের অবনতি আর কার্যক্ষমতা কমে যাওয়া, যা ইকোনমিক আউটপুটের সাথে জড়িত। এছাড়াও হেলথ কেয়ারের বোঝাও রয়েছে, যা বায়ু দূষণ থেকে হওয়া রোগের চিকিৎসার জন্য আপনাকে বহন করতে হবে। তাই এই সব একসাথে ধরলে এর সামাজিক এবং অর্থনৈতিক দুটো প্রভাবই বর্তমান। গ্রোয়িং ইকোনমির জন্য পরিষ্কার বাতাস চাই, যাতে ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ হয়। খুবই খারাপ সময় আসতে চলেছে। আমরা যদি আমাদের অর্থনীতির উন্নতি চাই, আমাদেরকে এই বায়ু দূষণ কমাতেই হবে।
এরপর দেখবেন দূষণ কমানো কিন্তু সম্ভব। ন্যাশনাল এবং গ্লোবাল লেভেলে পলিসি পরিবর্তন করলে আমরা এটা করতে পারবো। শুনে কঠিন বলে মনে হলেও অতীতে কিন্তু এটা সফলভাবেই ঘটেছে।